আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরোজুম্মান। ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দর্শক জানিয়ে রাখি, ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। নিলামে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে। এই ডলার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যোগ হবে আজ। ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। এই অবস্থায় রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজার মূল্য ধরে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা। নিলামে বেশিরভাগ ব্যাংক ১২০ টাকার আশপাশে দর দিলেও কেন্দ্রীয় ব্যাংক তার চেয়ে বেশি দামে কিনেছে। এর আগে ডলার সংকট মোকাবিলায় রিজার্ভ থেকে বড় অঙ্কে ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। গত ৩ অর্থবছরে বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার। এদিকে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে বাজারে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ১২ দিনে ১০৭ কোটি ১০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় ১৩,০০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ২০২৪ সালের জুলাইয়ের ১২ দিন রেমিটেন্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের বাকি দিনগুলোতে এই গতি অব্যাহত থাকলে জুলাই শেষে রেমিটেন্স ৩.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। সবশেষ জুন মাসে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১% বেশি। দুই ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাস জুলাই থেকে মে মাস পর্যন্ত এই সময়ে দেশের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ১,৯৩৮ কোটি মার্কিন ডলার। এর আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ২,০২২ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ৪.১৭%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ সময়ে দেশে মোট আমদানি হয়েছে ৬,০২৪ কোটি ডলারের পণ্য, আর রপ্তানি হয়েছে ৪,০৮৬ কোটি ডলারের পণ্য। অর্থ বছরের একই সময়ে চলতি হিসেবে ঘাটতি নেমে এসেছে মাত্র ৪৩ কোটি ডলারে, যেখানে গত অর্থ বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৬১২ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে চলতি হিসাবের ঘাটতি কমেছে প্রায় ৮৬%। বিক্রয় চুক্তির ভিত্তিতে আমদানি রপ্তানি লেনদেনে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে লেনদেন হলে ব্যাংকগুলোকে ইউনিফর্ম রুলস ফর কালেকশন অনুসরণ করতে হবে। রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈধ ৩টি পদ্ধতিতে অগ্রিম পরিশোধ, ডকুমেন্টারি কালেকশন এবং ওপেন অ্যাকাউন্ট বাণিজ্যিক লেনদেন করা যাবে। তবে এসব ক্ষেত্রে আমদানি রপ্তানির বর্তমান নীতিমালা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ২০% নেমে আসতে পারে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, গত সপ্তাহ ট্রাম্প যেভাবে ২২টি দেশকে চিঠি পাঠিয়ে শুল্কের হার জানিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন, ভারতের বেলায় তা হবে না। ফলে দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক জায়গায় চলে যাবে ভারত। যদিও এসব আলোচনা গোপনে হচ্ছে। গত ২রা এপ্রিল ট্রাম্প প্রথম যে পাল্টা শুল্ক ঘোষণা করেন, তখন ভারতের শুল্ক হার নির্ধারণ করা হয় ২৬%। অন্তর্বর্তী চুক্তিতে তা ২০%-এর নিচে নামলে ভারত সুবিধাজনক অবস্থানে থাকবে। রাজবাড়ীতে ল্যাম্পি স্কিন রোগে বিপর্যস্ত গবাদি পশুর খামারিরা। বর্তমানে এই রোগটি মারাত্মক আকার ধারণ করেছে। এই রোগে আক্রান্ত প্রায় ৪০% বাচ্চা গরু মারা যাচ্ছে। বাজারে আমদানি করা টিকা পেতে ভোগান্তি পোহাচ্ছেন খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, টিকা দেশেই উৎপাদন করা হবে। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খামারি সাদিয়া আফরিনের চোখে দুশ্চিন্তা। 1 মাস ধরে তার দুধের বাছুরটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত। চিকিৎসায় অনেক টাকা ব্যয় হলেও কাজ হয়নি। এই রোগে ইতোমধ্যেই তার আশপাশের খামারিদের 5টি বাছুর মারা গেছে। 1 মাস 8-10 দিন হয়েছে, এরকম গরুটা এরকম হয়েছে, গুটি রোগ উঠছে, 12,000 টাকা আমার চলে গেছে, তাই এখনো বাছুরটা সুস্থ হয় নাই। রাজবাড়ীতে লাম্পি স্কিন রোগ ব্যাপক আকার ধারণ করায় প্রতিদিনই বিভিন্ন পশু হাসপাতালে ভিড় করছেন খামারিরা। জ্বর সাথে গুটি আছে, সব ধরনের গরুর হয়, তবে বাছুর গরুর বেশি হচ্ছে। এদিকে লাম্পি রোগ প্রতিরোধে আমদানি করা ভ্যাকসিন থাকলেও এক ফাইল দিয়ে একসাথে 10টি গরুকে টিকা দিতে হয়। ফলে যাদের 1টি, 2টি বা 3টি গরু তারা বঞ্চিত হচ্ছেন। ভ্যাকসিন দিয়ে 10টা গরু একসাথে জোগাড় করে দেওয়া তো সমস্যা। ইন্ডিয়া যদি আমরা পাই সবাই গরিব মানুষ, তাহলে আমরা সরকারের কাছে এই আবেদনটা আমরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে মশা মাছির মাধ্যমে ছড়ায় এই লাম্পি ভাইরাস, তাই খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ তাদের। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খামারের আশপাশে ঝোপঝাড় থাকতে পারবে না, এবং খামারে যে মশা মাছি এবং আঠালির উপদ্রব হয় এটা যাতে একেবারেই না হয়, তার জন্য মশা মাছি নিরোধক যে পাউডার আছে বা ঔষধ আছে সেগুলো প্রয়োগ করতে হবে। লাম্পির টিকা নিয়ে জটিলতা, সঠিক তথ্যের অভাব, ব্যয়বহুল চিকিৎসা সব মিলিয়ে রাজবাড়ীর গরু খামারিরা দিন পার করছেন দুশ্চিন্তা আর আতঙ্কে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান। সংবাদ সম্মেলনে তিনি জানান, অধ্যাদেশটি সংশোধন করা হবে। এই দুই বিভাগে প্রশাসন ক্যাডারের যেমন আধিপত্য থাকবে না, তেমনি শুল্ক ও কর ক্যাডার কর্মকর্তাদের আধিপত্যও থাকবে না। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয়, ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীলতার অগ্রগতি নিয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলন। 5 সদস্যের একটা কমিটির আহ্বায়ক এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান এনবিআর সাম্প্রতিক আন্দোলন ও এনবিআর বিলুপ্তি প্রসঙ্গে বলেন, রাজস্ব নীতি ও বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদ ও ঊর্ধ্বতন পদে নিয়োগের বিষয়ে আলাদা একটি নীতিমালা তৈরির পরামর্শ দেওয়া হবে। এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। এই দুইটা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, অধ্যাদেশে কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে, সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি। এই অধ্যাদেশে কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি, তো এগুলো আমরা এগুলো আমরা তো একটা পরামর্শক কমিটি, আমরা পরামর্শ দেব যে এগুলোকে করা। শিল্প উপদেষ্টা আব্দুল্লাহ রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে অংশ নেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 101 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,468 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 109 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,248 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,102 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,525 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 15 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 388 পয়েন্ট কমে অবস্থান করছে 82,112 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,131 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর জনশক্তি রপ্তানি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরীর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।